সঠিক আইনের বিচারটা যেন হয় সাংগঠনিক ভাবে দলগুলো যেই যে মানে দলের নেতৃত্ব বা দল কাঠামোগত ভাবে যেই জায়গায় জনগণের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে, সেগুলোর সঠিক বিচার আইনের আওতায় এসে হোক। প্রথমত, যদিও আমরা আহ শুরুতে অনুমান করেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হয়তো এই বিচারগুলো হবে, যেহেতু জুলাই আগস্টের হত্যাকাণ্ড, অত্যাচার এবং প্রত্যেকটা অন্যায়ের বিচার যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইসেতেই আয়ত্তেই গেছে, সেহেতু এবং এটা চিন্তা করেই আমরা মানে আমি এবং আমার দল এনডিএম কমপ্লেইন ফাইল করেছিলাম আপনার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। তবে এখন এই দলের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হবে না, সেটা আমি ইতিবাচক ভাবে দেখছি। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যেই ধরনের আপনার আইনগত আপনার রিফর্ম দরকার ছিল, এই আইনগত রিফর্ম গুলো করার মাধ্যমে তারপরেই একমাত্র সঠিকভাবে আপনার দলের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে করা যেত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বাইরে রেগুলার আমাদের আইনি পরিধির ভেতরে যতদূর আমি মানে এগেন আমি আইনজীবী না, তবে বাংলাদেশের ক্রিমিনাল ল মানে সিআরপিসি সম্বন্ধে যতটুকু একটু জ্ঞান আছে, তাতে আমার আমার ধারণা যে খুব শক্তভাবেই হয়তো আইসিটিতে যতটা ভাবে যত সহজতর হতো তার থেকে অনেক বেশি সহজতর হবে, এবং আরো অনেক বেশি শক্তভাবে আইনের আওতায় এই প্রতিষ্ঠানগুলোকে বা সংগঠনগুলোকে বা দলগুলোকে আনা যাবে। তো সেই হিসেবে এখানে আমি আপনার নেতিবাচক বা আশঙ্কাজনক কিছু দেখি না। আমি দেখি মানে আমরা চাই হলো সঠিক আইনের বিচারটা যেন হয় সাংগঠনিক ভাবে দলগুলো যেই যে মানে দলের নেতৃত্ব বা দল কাঠামোগত ভাবে যেই জায়গায় জনগণের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে, সেগুলোর সঠিক বিচার আইনের আওতায় এসে হোক। তো সেইটা আইনের আওতায় বিচার করবার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আসলে এগেন আবার আমি রিপিট করছি, বাট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আইনের রিফর্ম দরকার ছিল। রেগুলার কোর্টে এখানে কোনো আইনের রিফর্ম দরকার নেই, যতদূর আমার আমার জানা আছে যে সঠিকভাবে শক্ত বিচার নর্মাল আইনেই করা যায়। সো সেই জি। হিসেবে আমি সাধুবাদ জানাই এই জি। প্রচেষ্টা। দেখেন, আমি প্রথমে একবার পরিষ্কার করেছি যে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অ্যাকচুয়ালি কোর্টে মামলা আমি এবং আমার দল করেছি। সো মানে আমরা কি চাই সেখানেই পরিষ্কার যে আমরা, তবে আমরা এগেন আমরা বিশ্বাস করি আইনের আয়তায় এনে আইন বাংলাদেশের আইন তাদের বিচার করবে। সো আমরা বলার কেউ না, ওরা রাজনীতি করতে পারবে না, যদিও আমরা চাই তারা যেন করতে না পারে, কারণ এই দলটাকে আমরা নিষিদ্ধ চাই। সেই হিসাবে আমরা আইনের শরণাপন্ন হয়েছি এবং সরকারের কাছে গেছি। একটা জিনিস আমি ছোট্ট করে একটু পরিষ্কার করি, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তরুণেরা, তাদের প্রতি আমার অনেক মানে স্নেহ, আমার আদর, আমার ভালোবাসা এবং সাথে সম্মানও, কারণ ওরা অনেক ত্যাগ স্বীকার করেছে। তবে আহ, তারা তরুণ, এবং তারুণ্যের প্রতীক একটা হলো আপনার অতি উৎসাহী। তো অতি উৎসাহিত হয়ে কিছু কথা হয়তো অমানানসই কিছু কথা বলে ফেলতে পারে আমাদের তরুণরা মাঝে মধ্যে, হয়তো সেটার প্র্যাকটিস চলছে এখন। কারণ আপনারা যদি একটু চিন্তা করেন যে মানে বিএনপির কথা হচ্ছিল বা আমাদের কথা, আমরা 15 বছর এই হাসিনার সরকার বা ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছি এবং মানে নির্যাতিত হয়েছি। সো 15 বছর নির্যাতিত যারা হয়েছে, নট নট 2 মাস, এগেন আমি মানে জুলাই আগস্টের আন্দোলনকে কোনোভাবেই ছোট করছি না, বাট আমি বলছি শুধু 2 মাস না, এবং জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই ছিলাম, বাট 15 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। সো কেউ যদি হঠাৎ করে বলে যে আমরা বা আমাদের মধ্যে কেউ, এগেন আমাদের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়েছে, বাট বিএনপি তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তো কেউ একটু যদি বাস্তবিকভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ যে নির্যাতনটা করেছে, সবচেয়ে বড় তাকে কার উপরে করেছে? এই ছাত্ররা তো 15 বছর আগে ওরা ফিডার খেত, শিশু ছিল, ওদের উপর অত্যাচার কে করেছে? 15 বছর ধরে তো বিএনপি আমরা আমাদের উপর অত্যাচার হয়েছে। তো আমরা বলবো বা আমরা ব্যাকডোর দিয়ে বিএনপি কে আনতে চেষ্টা করব, বা সরি আওয়ামী লীগকে আনতে চেষ্টা করব, বা এগেন আমি তো এগেন তাদের নিষিদ্ধ করার জন্য কোর্টেই মামলা করেছি, তো আমার কথা বাদ। কিন্তু বিএনপি তাদেরকে ব্যাকডোর দিয়ে আনতে চেষ্টা করবে, যেই বিএনপি 15.5 বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এটা কি আসলেই বিশ্বাসযোগ্য? মানে আমি আমি আমার তরুণদের প্রতি এই প্রশ্নটা ছেড়ে দিচ্ছি যে তোমরা কি আসলে এই জিনিসটা বিশ্বাস করো যে তোমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছো, যে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে জোট করেছে যখন আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু 86-তে ওনার নির্বাচনে গেছে।
88-তে যখন নতুন নির্বাচন দেয় তখন আওয়ামী লীগ বারবার করে বলেছে নির্বাচন নতুন না দিতে, তারা একটা আন্দোলনে থাকবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ইসের সাথে। প্লাস আপনি যদি একবারও দেখাতে পারেন যে আওয়ামী লীগের প্রিমিয়ার লিডারশিপের সাথে এরশাদ সাহেবের আমলে বা তার আগের যে কোনো আমলে গত 15.5 বছরের মতো অত্যাচার হয়েছে, গুম খুন হয়েছে, তাহলে আমি আপনার কথা মানতে রাজি আছি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করেছে, এটা এর আগে কেউ করেনি। এর আগে ক্রমাগতভাবে হয়তো প্রত্যেকটা সরকার একটু বিরোধী দলের উপরে একটু একটু অন্যায় বাড়িয়েছে, একটু অত্যাচার বাড়িয়েছে, বাট গত 15.5 বছর যেটা হয়েছে, মানে আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন উনারটা উনার পার্সোনাল কাউকে টানার দরকার নেই। আপনি বড় দাগে বিএনপির কোন বড় নেতা বলেন, যেই মুহূর্ত থেকে আমি আওয়ামী সরকারের বিরুদ্ধে গেছি, আমি তো ভাই গত 10 বছর শান্তিতে না বাসায় থাকতে পেরেছি, না কোনো কাজ করতে পেরেছি, না কামাই রোজগার করতে পেরেছি, কিছু করতে পারিনি শান্তিতে, কিছু না। তো এই যে এত বছর ধরে, এবং আমি সাফার করেছি, আমি বিএনপির বাইরে, আমি বিরোধী, কিন্তু আমি বিএনপি তাদের বড় ভয়ঙ্কর বিরোধী না। বিএনপি ছিল আওয়ামী লীগের ভয়ঙ্কর বিরোধী। তো অতএব বিএনপির আপনি উপরে মনে করছেন অত্যাচার, ব্যাকডোর দিয়ে বা পুনর্বাসনের কোনো কাজ বা কোনো না না সমঝোতার কোনো যে আলোচনা হচ্ছে again, এটা মানে বিএনপির এটা আপনি প্রশ্নই দল আসে না। হিসাবে, মানে দল হুম। হিসাবে আমার দল বিএনপি, মানে যারা আওয়ামী অত্যাচারে সাফার করেছে, তাদেরকে দল হিসেবে বলতে পারে না। প্রত্যেকটা দলেই কিছু মানুষ থাকে, তারা হয়তো অনেক কিছু খুঁজতে পারে, সেটা না। বাট আপনি যখন বলবেন দল হিসাবে, মানে দলের প্রিমিয়ার লিডারশিপ বা বড় জনগোষ্ঠী দলের ভেতরে, এগুলো না, এটা বিশ্বাসযোগ্যই না। এবং যারা বলছে তারা, জি। এগেন আমি তাদেরকে ছোট করছি, আমি just বলছি তারা হয়তো ভুল করে বলছে, এবং তাদের আরেকটু বিচক্ষণ হওয়া প্রয়োজন এই ধরনের কথাবার্তা বলার আগে। দুটো ভিন্ন পয়েন্ট বলতে চাই এই স্টেটাসটার ব্যাপারে। প্রথমত হলো, অত্যন্ত দুঃখজনক যে সরকারের ভেতরে, মানে সরকার পরিচালনার দায়িত্বে থেকে সরকার উপরে বিপ্লব করার কথা বলাটা অত্যন্ত দুঃখজনক। মানে ইদার আপনি সরকারের বাইরে আপনি বিপ্লবের কথা বলছেন, বা আপনি সরকারের ভিতরে সরকারের স্টেবল পরিচালনার জন্য কাজ করছেন, দুটো একসাথে হয় না। তো এবং এখানে আমি এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কমেন্ট, ওই দলগুলো সম্বন্ধে, রাজনৈতিক দল সম্বন্ধে একটু আগে কথা হচ্ছিল, তো সেটার হুম। প্রেক্ষিতে ওই আমি যে কথাটা বলেছিলাম এখনো সেই কথাই বলছি, যে তারুণ্যে দীপ্ত তার বাস্তবতার অভিজ্ঞতা অনেক কম, এবং সেই সেই আলোকে তারা অনেক ধরনের কথা বলতে পারেন। আমরা শুনেছি বারবার করে বিপ্লবের কথা। এগেন, কেউ যদি বিপ্লবী বিশ্বাসী হয়, সেই বিশ্বাসটা যে পুরোপুরি ভুল আমি তা বলবো না। যদিও বাংলাদেশের এখন বিপ্লবের না, আসলে গণতন্ত্রের প্রয়োজন, জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া প্রয়োজন, এবং আমাদের অর্থনীতিকে আবার স্বচ্ছ সবল করার, এইগুলো হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন। তো কিন্তু সেটা সাইড, কেউ যদি বিপ্লবে বিশ্বাস করে, সে নিজে একটা দল গঠন করে বাংলাদেশের আইনের বহির্ভূত না হয়ে আইনের ভেতরে থেকে সে যেই বিশ্বাসই প্রচারণা করতে চায়, সেই বিশ্বাস সে প্রচারণা করতে পারে। প্রবলেমটা হয়ে যায় যে সরকারের ভেতরে থেকে বিপ্লবের কথা বলা। কারণ তুমি সরকার মানেই তো ইজ দ্য স্টেবিলিটি দ্যাট ইজ কোয়াইট এক্স্যাক্টলি এক্সাক্ট কন্ট্রাডিকশন অফ রেভলিউশন। তো তুমি ইদার রেভলিউশনারি বা তুমি সরকারে, তুমি দুটো একসাথে হতে পারো না। এই জায়গাটায় এই তরুণরা, আমাদের আমাদের স্নেহের আদরের সম্মানেরও তরুণরা, তারা তারা কিছু হয়তো আপনার ইসেতে ভুগছে। আর আরেকটা, হয়তো আরেকটা সেকেন্ড যে জিনিস আমি বলতে চাচ্ছিলাম, যে হতেই পারে যে এইখানে অন্তর্বর্তীকালীন সরকারও হয়তো কিছু দূর ডিস্টেন্স করতে চেষ্টা করছে তাদের মধ্যে। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিছু দূর কথা বলা শুরু করেছে। সেখানে হয়তো তাদের ভেতরে, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাচ্ছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, এগেন আপনারা বারবার ছাত্র টার্মটা করেন, এই টার্মটা আমি ইউজেবল মনে করিনি এই জায়গাটা। কারণ বাংলাদেশের ছাত্ররা অনেক কিছু চায়, তারা অনেক বড় গ্রুপ। আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমারও প্রচুর ছাত্র আছে। তাদের ডিমান্ড আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে ডিমান্ড করছে, এক ডিমান্ড না। এবং সো হুম। এটা, এখানে মাল্টিপ্লিসিটি আছে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে, শুধু এদেরকে নিয়ে কথা বলি। তো তাদের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা না, মানে যে একটু একটু এই জিনিসগুলো, জায়গায় আরেকটু ক্লারিফিকেশন চাই। তাহলে কি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা অনেকাংশে এভাবে দাবি করে যে ছাত্র জনতার একটা একটা মানে মুখপাত্র তারা বা সমন্বয়ক হিসেবে কাজ করেছেন, সেই জি, অবস্থানটা কি আর এখন নাই? না সে অবস্থা এখন নেই। তারা নেই। সমন্বয়ক হিসেবে যখন কাজ করেছেন, আপনাকেও যদি আরেকবার মনে করিয়ে দিই, এবং তাদেরকেও, তারা তরুণ, তাদেরকেও হয়তো মনে করিয়ে দেওয়া বারবার প্রয়োজন, যে তারা সমন্বয়ক হিসেবে যখন কাজ করেছেন, তারা প্রথম যে দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন, এবং যেই দাবির সমন্বয়ক তারা অরিজিনালি ছিলেন, সেটা হলো কোটা আন্দোলন। সেটা বিসিএস পরীক্ষায় কতখানি কোটা থাকবে, এটা দেশ, জাতি, গণতন্ত্র, এগুলো কিচ্ছুর সাথে সম্পৃক্ত না।
এবং ওখানে অনেক নতুন প্রশ্ন আসে যে বিসিএস কোটার জন্যই কেন এত বড় আন্দোলন। কারণ দেশের তো আরো অনেক বড় বড় ইস্যু ছিল, তো বিসিএস কোটায় সবার এত আগ্রহ কেন? এবং বিসিএস কোটা তো কোটার থেকে দলীয়করণ অনেক বেশি। তো যেন দলীয় ভাবে দেয়া যায় তার জন্য অনেক ব্যবস্থা আওয়ামী লীগ করে রেখেছিল। বাট এনিওয়ে, এগুলো ভিন্ন আলোচনা। তো স্পষ্ট, এবারে যদি ছাত্র যখন মন্তব্যটা বলবেন বলেন। বিশাল গোষ্ঠী, আর জনতা তো ভাই 18 কোটি বাংলাদেশি জনতা। তো যে কোনো একটা 4-5 জনের গ্রুপ বা 2-4-5 হাজারের গ্রুপ, বা নেতৃত্ব দিচ্ছে 4-5 জন বা 10-15 জন, এইটা তাদের জন্য কথা বলতে পারেনি। এর জন্য জি 300 আসনে নির্বাচিত হয়ে পার্লামেন্ট আসতে হবে কথা বলবার জন্য। বাকি জি এরকম আলোচনা হাসিনাও কিন্তু প্রত্যেকটা কথাই বলতো যে আমি জনগণের কথা শুনে করছি, জনগণ এটা হুম চাই বলে করছি, এই কথাটা হাসিনাও বলতো। সো হুম র্যান্ডম কারো বলাটা মানানসই না হাসিনার পতনের পর, কারোটাই মানানসই না। আমি বুঝতে জি পারছি ভাই, আমাদের তরুণ তারা অত্যন্ত সাহসী, অত্যন্ত সবল তরুণ তারা, কিন্তু একই সাথে তাদের এগেন অভিজ্ঞতার কিছু স্বল্পতা থাকতেই পারে। যে হুম, বিপ্লব হলে যে জি কি হবে, একদমই বিপ্লব হলে এই দেশের অবস্থা জায়গাটাই কি জি। হবে, সেটা তারা চিন্তা করছেন না। এনিবে, আমি সেকেন্ড যে পয়েন্ট আমি কুইকলি শেষ করি, যে হয়তো যে অন্তর্বর্তীকালীন সরকারও নিজেদেরকে হয়তো ডিস্টেন্স করতে চেষ্টা করছে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মাহফুজ দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার অফিসে, আপনার অ্যাডভাইজারের আপনার পদমর্যাদায়, কিন্তু কোঅর্ডিনেটর ইন দ্য, মানে কোঅর্ডিনেটর না, সরি, স্পেশাল মানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু হুম দ্য অনারেবল চিফ সহকারী অ্যাডভাইজার। তো প্রধান উপদেষ্টা সবগুলো, জি জি সহকারী। জি, বিশেষ সহকারী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যে সব মন্ত্রণালয়ের উপরে তার একটা আয়ত্ত থাকবে। সেখান থেকে তাকে নিয়ে সিঙ্গেল একটা অ্যাডভাইজার করা হলো, যদিও আমি শিওর না তাকে এখনো কোনো হুম হুম দায়িত্ব হুম স্পেসিফিক দেওয়া হয়েছে কিনা। মানে সবগুলো মন্ত্রণালয়ের উপরে কর্তৃত্ব থাকবে এরকম একটা দায়িত্ব থেকে তাকে সরিয়ে একটা মন্ত্রণালয়, এখনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। সো আমার কাছে এইটাও একটা সিগন্যাল যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারও দেখতে পাচ্ছে যে তরুণদের ভিতরে হয়তো কিছু জিনিস, হয়তো ভুল ভ্রান্তি আছে, সেই জায়গায় হয়তো তাদের সরকার পরিচালনায় ঝামেলা আসতে পারে। তার জন্য তাদেরকে কিছু দূরবেন, স্পেশালি যারা এই ধরনের কথাবার্তা বলছে, সরকারের থেকে বলছে বিপ্লব, তাদেরকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার একটু একটু পাশ কাটাতে চেষ্টা করছেন। এটা আমার ধারণা জি বলে আমি মনে করি। দেখেন, আমি নিজেকে বাংলাদেশের জনগণের পক্ষে দেখি, এবং তরুণরা এরাও আমাদের তরুণ, তারা অতি উৎসাহী হয়ে কিছু আবেগী কথা বলে ফেলতে পারে। আমাদের একটা দায়িত্ব স্পষ্ট। আছে তাদেরকে বোঝাতে চেষ্টা করা, শুধু তাদের সাইডলাইন করানো, বোঝাতে চেষ্টা করে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কারণ সরকারের দায়িত্বে যেহেতু তারা আছেন, তারা বেস্ট জায়গায় আছেন এই কাজগুলো করবার, আমি তাদের প্রতিও অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, যেন তরুণদেরকে একটু একটু পরিষ্কার করে তারা বোঝাতে চেষ্টা করেন হোয়াট মিনস হোয়াট, কোনটার কি মানে। এই যে কোন তরুণ যদি বলে যে মুরব্বীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ডাকবো, জুলাই অগস্টের আন্দোলনে কিন্তু তাদের বাবা মারা, মুরব্বীরা, মানে ডিওএইচএস থেকে মুরব্বীরা, সব এলাকা থেকে মুরব্বীরা, আমরা যারা এগেন তাদের অনেক মুরব্বী, আমরা সবাই মিলে যদি না নামতাম, তাহলে জুলাই আগস্টের আন্দোলন বাস্তবায়ন হতো না। জুলাই আগস্টের আগে 15 বছর ধরে আমরা রাজনীতিতে যারা আছি, যারা এই দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, সেগুলো যদি না হয়ে থাকতো তাহলে জুলাই আগস্টের আন্দোলনের কোনো প্রশ্নই উঠতো না। তো এগুলো অনেক কারণ আছে, যেগুলো আমরা যেমন বা আমি যেমন পার্সোনালি বারবার করে বলছি যে তরুণদের প্রত্যেকটা আপনার স্যাক্রিফাইস, প্রত্যেকটা কাজ এই আন্দোলনে, তাদের অবদান অপরিসীম, তাদের ছাড়া এটা বাস্তবায়ন হতো না। তাদের ফুল ক্রেডিট ডিউ। কিন্তু একই সাথে তারা যদি এখন বলে না, তাইলে ঠিকই এত আছে, আমরাই রাজা, আমাদেরই ফুল ক্রেডিট দেওয়া, আর কারো কোনো ক্রেডিট নেই, তাহলে তারা ভুল করবে। এবং তারা জি বাংলাদেশের ভবিষ্যৎ আসলে যেভাবে দেখতে চান, তাদের অভিজ্ঞতা নিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু আমি জানি তাদের স্বপ্নটা কি, কোথায় দেখতে চান, এটলিস্ট আমি আমি আমার মনে হয় আমি জানি, কারণ আমরা সবাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তো তারা এইভাবে যদি আগাতে থাকেন, তাহলে সেই সুন্দর বাংলাদেশে যাওয়ার পথে তারাই হয়তো পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। সেটা তারাও নিশ্চয়ই চাইবেন না, আমরা কেউ অনেক চাইবো না। ধন্যবাদ ববি তো হাজরা জি, আমাদের দরকার অনেক বেশি আলোচনা। ধন্যবাদ। দেখেন, প্রথমত অনেক কিছুই আছে যেগুলো যেভাবে আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর হবে, হুম, এবং যেভাবে আমরা একটা অর্ডারে আবার ফিরে আসব, যেভাবে সরকার কাজ করবে আমাদের আমাদের আস্থায় রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণে, অনেকগুলো জায়গায় আমরা অনেকগুলো গ্যাপ দেখেছি। এগেন, খুব খারাপ অবস্থায় 5ই আগস্টের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে এই সম্মান দিয়েছি, ওখানে বসিয়েছি। সো তাদের কাজটা অনেক সোজা না, সহজে ওনারা করে ফেলতে পারবেন সেটা এক্সপেক্ট করাটাও ভুল। তবে আকাঙ্ক্ষার জায়গা অনেক ছিল। সো ওই যে ওই গ্যাপ গুলোতে অনেকেই হয়তো অনেক সুযোগ নিতে চেষ্টা করেছেন। যেমন মনে করেন, সেপ্টেম্বর মাস থেকেই আমরা দেখেছি যে ওই আপনার লেবার ফোর্সের অনেক জায়গায় অরাজকতা হয়েছে, গার্মেন্ট শ্রমিকদের অনেক জায়গায়, মানে অনেক অনেক জায়গায় অরাজকতা হয়েছে, এবং প্রত্যেকটা অরাজকতার সাথে কোনো না কোনো ভাবে আপনার ওই পতিত আওয়ামী লীগের, হয়তো যুবলীগ বা এইটা লীগ বা ওইটা লীগের নেতা কর্মীরা জড়িত ছিল, মানে এটা বারবার গণমাধ্যমেই উঠে এসেছে। তো এগুলোকে তো আমরা ষড়যন্ত্র বলবো না, তো আর কি বলবো? তো
তো সেপ্টেম্বর মাসে এগুলোর লেভেল যা ছিল অক্টোবর মাসে তার থেকে বৃদ্ধি পেয়েছে, অক্টোবর থেকে নভেম্বরে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এবং হুম। এখন এগুলোর জন্য কিছু দূর হয়তো এই যে আমি হয়তো হয়তো আন্দাজ করতে পারি যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও হয়তো এগুলো থেকে কিছু দূর রিল করছেন, এবং তাদের রিয়াকশনটা খুব বেশি নেগেটিভ হচ্ছে। এটা হতে পারে। বা মানে এই যে এই সব রিয়াকশন মিলে মানে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ইদার ভুল ত্রুটির মাধ্যমে, আর অবভিয়াসলি পতিত আওয়ামী লীগ তারা তো এখনো আইনের আওতায় আসেনি। অল্প কয়েকজন, এই যে এই গত দুই একদিনেও যে এই যে আপনার কি বলে নাম আইনি প্রক্রিয়া যাদেরকে নেওয়া হচ্ছে, দেখছি তো 20-30 জন, এর অধিক না। তো 20-30-এর উপরে তো হাসিনার ক্যাবিনেট ছিল। মন্ত্রীরা কয়জন ধরা পড়েছে? হুম। এমপিরা যারা সম্পৃক্ত ছিল, মানে সরাসরি সম্পৃক্ত ছিল জুলাই অগস্টের গণহত্যায়, তাদের কয়জন আইনের আওতায় এসেছে? আপনার পুলিশ প্রশাসন বা অন্য সব প্রশাসন বা সিভিল ব্যুরোক্রেসি যারা মানে একদম অতপ্রুতভাবে সংযুক্ত ছিল হাসিনার এই গণহত্যার সাথে, স্পেশালি জুলাই অগস্ট, আমি আগের সব 15 বছর নাহলে মাফি করে দিলাম, ভুলেই গেলাম আপাতত, মানে হুম। আপাতত আলোচনার জন্য বলছি। জাস্ট জুলাই অগস্টে যে হাজার হাজার আপনার আওয়ামী লীগ নেতা, আপনার আওয়ামী লীগের এই নকল নির্বাচনে নির্বাচিত গভর্নমেন্ট অফিস হোল্ডার, আপনার পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসনের যারা, এরা সব কোথায়? এদের কাকে আইনের আওতায় আনা হয়েছে? এরা অনেকে এখনো দায়িত্বরত আছে, অনেকে পলাতক আছে। পলাতক বাংলাদেশে না বাংলাদেশের বাইরে, বেশিরভাগটা আমরা তাও জানি না। হুম। তো এরা পলাতক হয়ে কি চুপচাপ বসে আছে আপনার কাছে মনে হয়? বা যারা এখনো দায়িত্বরত আছে, মানে ওই হাসিনার লোক এইসব মানে ডিরেক্টলি হেল্প করেছে, সহযোগিতা করেছে জুলাই আগস্টের গণহত্যায়, কিন্তু এখনো সরকারি পদ নিয়ে বসে আছে, তারা কি চুপচাপ বসে থাকবে? তো ষড়যন্ত্র অনেক জায়গা আছে, তো ষড়যন্ত্র অনেক জায়গা আছে, এবং জিনিসপত্র ঠিকঠাক ভাবে যাচ্ছে না বলে একটা আশঙ্কার জায়গা তো আছে যে ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে। হুম। অবভিয়াসলি সেটা বিএনপির তো সেটা তো মাননীয় একটা অ্যাক্টিং। একটা কমন মানে সেই 5ই আগস্টের পর থেকে এটি এইরকম একটা বিষয়ই চলছে, মানে নতুন সরকার গঠন করা হলো। গত কয়েকদিনের সংবাদপত্র বা পত্র পত্রিকার মধ্যে কি কিছু বিশেষ কিছু পান? মানে জনাব না তারেক না, রহমান কিন্তু এগেন সুনির্দিষ্ট মানে করে বলছেন। না, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি দুটো জিনিস পরিষ্কার করি। একটা হলো বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান যেটা বলেছেন, এটা নিয়ে ওনার সাথে আমার কোনো আলোচনা হয়নি। সো বা বিএনপিরও আপনার নীতি নির্ধারণী পর্যায়ে কারোর সাথে আমার আলোচনা হয়নি। সো এক্স্যাক্টলি কোন জিনিসটা পিন পয়েন্ট করে ওনারা এই জিনিসটা বলেছেন সেটা আমি বলতে পারবো না। তবে আমি এইটা কি? আমার হ্যাঁ। আমার সাইড থেকে বলছি যে আমি যদি এই কথাটা বলতাম বা যখন বলি, যদি আমি ষড়যন্ত্র শব্দটা বেশি ব্যবহার করি না, বাট যদি করতাম বা করি, তাহলে আমি কেন করতাম সেটার একটা এক্সপ্লেনেশন আমি আপনাকে দিলাম। জি, স্পষ্ট মানে সেই এক্সপ্লেনেশনটা, ধরেন আপনি নানান রকম আন্দোলনে যুবলীগ বা আওয়ামী লীগের নানান সংগঠনের অস্তিত্ব আছে বলে দেখা যাচ্ছে, মনে জি নিশ্চয়ই আছে আমাদের, যখন আওয়ামী লীগের সময় এই গার্মেন্টস এর আন্দোলন হতো বা নানান রকম আন্দোলন হতো, সব সময় আওয়ামী লীগ বলতে এর মধ্যে বিএনপি জামায়াতের ইন্ধন আছে বা তাদের সরাসরি সম্পৃক্ততা আছে। জি জি। না না, তারা মানে এইটাও তো বলতো, একটা। তারা হুম। বলতো এই এই আওয়ামী লীগের লোকজন যে ছিল, এটা কোনো রাজনৈতিক দল বলেনি, এটা হুম। গণমাধ্যম দেখিয়েছে। এবং গণমাধ্যম ওই আওয়ামী লীগের গণমাধ্যম না, যে ওই যে বিটিভি হলো কমলা লেবু টিভি, না, বা হুম। বাতাবি লেবু টিভি। এটা এখনকার গণমাধ্যম, সেই গণমাধ্যম না। এটা আপনিও খুব ভালো করে জানেন, আপনি গণমাধ্যমের একজন অংশীদার হিসাবে আপনিও খুব ভালোভাবে জানেন। এবং কোন রাজনৈতিক দল এটা বের করেনি, দেখায়নি, গণমাধ্যম দেখিয়েছে, এবং গণমাধ্যম দেখিয়েছে বিধায় আমি বলছি। আর এর আগে গত 15 বছরে যখন হতো, হাসিনা বলতো, হাসিনার মন্ত্রীরা বলতো, কোনো প্রমাণ কোথাও খুঁজে পাওয়া যেত না। এবং থাকতো নারায়ণগঞ্জে তো দু একজনকে আপনার গ্রেপ্তার করা হতো, যারা আসলে বিএনপি জামাত হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে দেখাতো জি তারা জি, ইন্ধন যোগাচ্ছে। নারায়ণগঞ্জে ঘটনা মানে ঘটেছে, কিশোরগঞ্জ থেকে বিএনপি জামাতের কাউকে 10টা নেতা ধরে নিয়ে আসা হতো। হুম। হুম। এগুলো তো আমরা হুম। দেখেছি। এগুলো তো এখন হুম। গণমাধ্যমে পরিষ্কার, মানে গণমাধ্যমের কাছে এখন আমরা দেখি। মানে গণমাধ্যম গত 3 মাসে অনেক, গত 15 বছরে অনেক পুরনো রিপোর্ট তারা পাস, মানে এখন এখন মানে অনলাইন পেশ একটু করেছেন। আবারও একটু তর্কের খাতিরে, মানে আবার এখনো যে মামলাগুলো আমরা দেখছি, জি যে সেই সব মামলায় এখন আবার শহীদদের অনেকে ফিরেও আসার ঘটনা ঘটছে, এরকম খবর আবার চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে যারা মামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা মানে কোনোভাবেই, এমনকি একজন উপদেষ্টার নামে মামলা আছে, যে রায়খান পান্নার নামে মামলা হয়েছিল, এরকম অনেকের নামে, জি। একদম অভিনেতা অভিনেত্রী এটা গায়ক নিয়ে যদি আমি গায়িকা ছোট্ট নায়ক একটু নায়িকা কথা বলি। খেলোয়াড় থেকে শুরু করে, জি, অনেকের নামে মামলা হচ্ছে। জি, এটা নিয়ে যদি ছোট্ট একটু আমাকে অ্যালাউ করে। প্রথমত, আহ, এখন যেটা আমরা দেখছি যে পুলিশ নিজে উদ্যোগী হয়ে কোনো মামলা দিচ্ছে না, জনগণ মামলা দিচ্ছে। এবং জনগণ যখন মামলা দিচ্ছে, সবাই বুঝে দেবে, ভালো দেবে, বা নিজের অন্য কোনো কিছু হাসিল করার জন্য দেবে না তা না, সেই ধরনের অনেক মামলা হচ্ছে। এইটা রিলেটেড অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা বারবার আলোচনা, মানে বারবার না, দু একবার আলোচনা করতে চেষ্টা করেছি, যে রাষ্ট্রপক্ষ থেকে যদি মামলাগুলো দায়ের করা শুরু করা হয়, তাহলে এই যে মানে পাবলিকের তরফ থেকে যে অনেক ধরনের বিভ্রান্তিকর মামলা, এগুলোর রেট কমে যাবে। রাষ্ট্রপক্ষ থেকে যদি মামলা করা শুরু, কারণ রাষ্ট্রের কাছে এনাফ এভিডেন্স আছে
যে হুম। কারা কিসের সাথে জড়িত ছিল। সো এইখানে এগেন আমি আবার পরিষ্কার করছি যে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করার হচ্ছে না বলে অনেক উল্টাপাল্টা নাম যাচ্ছে মামলায়, এবং তার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদন জানিয়েছি যে রাষ্ট্রপক্ষ থেকেও যেন প্রপারলি মামলাগুলো দায়ের করা হয়, যেন র্যান্ডম কেউ 50 জনের নাম দিয়ে দিল, 50 জনের নামের লেখা মামলা হয়ে গেল। কারণ এতগুলো মামলা, এগুলোর জি, ইনভেস্টিগেশন করার ম্যান পাওয়ারও আমাদের পুলিশ ফোর্সের এখন নেই। একদমই তো একদমই তাই তো। এবং রাষ্ট্রপক্ষ বাদী থেকে যদি বাদী সঠিকভাবে মামলা আসামিকে করে চেনে তাহলে না, এগুলো। আসামি বাদীকে চেনে না, এই বাট গত প্রক্রিয়াটি 15 চলছে। বছর যেটা হতো, এটা আপনার কাছেও পরিষ্কার, গণমাধ্যমের কাছে পরিষ্কার, গত 15 বছর যেটা হতো যে রাষ্ট্রপক্ষ জোর করে মিথ্যা মামলা দিয়ে দিত। মানে জি, মানে বিরোধী দলের এমন কোনো নেতা কর্মী নেই যাদের নামে মামলা নেই ভাই। মানে জি, চিটাগাং জি, এ কিছু একদম একটা তাই। হয়েছে, ঢাকার বিএনপির নেতা বা এনডিএম এর নেতা বা এর নেতা ওর নেতার উপরে এগেইনস্টে মামলা হয়ে গেছে। তো এগুলো তো গত 15 বছর হয়েছে, এখন পুরো ভিন্ন জিনিস হচ্ছে। তো এক দাগে দুটো জিনিসকে দেখলে কত বড় ভুল করবো আমরা। ভিন্ন তাকে হলেও মানে বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা এই আলোচনার জায়গাটি আর তুলছিলাম আমি বিষয়গুলো যখন। ঠিক করার জন্য এই যে আমাদের যে সাজেশনটা জি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এখন মনে রাখবেন যে রাজনৈতিক সরকার কিন্তু নেই, রাজনৈতিক দলদের সরকার না, জি। আপনারা অন্তর্বর্তীকালীন আপনাদের সরকার। আবেদন অন্তর্বর্তী সরকারের জি কাছে জি, বলছেন, তাদের সেটি প্রতি স্পষ্ট আমরা হয়েছে। আবেদন জানিয়েছি জি, যে সেটি রাষ্ট্রপক্ষ স্পষ্ট থেকে যেন হয়েছে এবং সঠিকভাবে মামলা করা অন্তর্বর্তী। হয়। জি, এক নম্বর হলো আমি 10-এ কিছুই দেবো না, কারণ এখনো পরীক্ষা শেষ হয়নি। পরীক্ষা শেষ হওয়ার আগে ছাত্রছাত্রীকে কোনো ফলাফল দেওয়া যায় না। ফার্স্ট মানে টার্ম, হাফ ইয়ারলি, নানান রকম হাফ মিড ইয়ারলি টার্ম। কিছুই হয়নি। ওনারা কাজ শুরু করেছেন, আমি আশাবাদী যে ওনারা খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। ইতিহাস তাদেরকে ওই গ্রেডই দিবে যেই গ্রেড ওনারা যখন ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন, তখন ওনারা কি অবস্থায় তুলে দিচ্ছেন তার ভিত্তিতে ওনাদের গ্রেডিং হবে। এখন গ্রেডিং এর সময় হয়নি, এখনো লেসন্স চলছে। তবে আমি আশা রাখবো যে ওনারা যেই এফিসিয়েন্সির সাথে লেসন্স গুলো শিখছেন বা এই যে কাজগুলো করছেন, আরেকটু এফিসিয়েন্টলি এই কাজগুলো হবে, এবং আমাদেরকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে, এগুলো মানে আমাদের মানে রাজনৈতিক দল, অন্য সব ইম্পর্টেন্ট জনগোষ্ঠী, সবাইকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে দেশের, তাদের তাদের ফিউচার রিপোর্ট কার্ড এবং দেশের কল্যাণ দুটোই আরো অনেক বেশি হবে।